রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগ। যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ক্ষমতা নিলে তার আসল নিয়ন্ত্রণ থাকবে ইলন মাস্কের হাতে, এমন গুঞ্জন উড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। বিরোধীদের রটনা দাবি তার। সিরিয়ায় সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে জানালেন বিরোধী নেতা আহমেদ আল শারা। দামেস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান তুরস্কের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। বাংলাদেশে দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা। রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগে মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে জিজ্ঞাসাবাদ করে বলে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস। টিউলিপ সিদ্দিক এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও জিজ্ঞাসাবাদে নিজের অবস্থান তুলে ধরেছেন বলে জানান ব্রিটিশ মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানায় বৃহস্পতিবারের ওই জিজ্ঞাসাবাদের বিষয়ে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র জানান অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতির সামাল দেয়া তার কাজ। অভিযোগ উঠেছে রাশিয়ার সঙ্গে 2013 সালে যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা হয় তখন এতে মধ্যস্থতা করেন টিউলিপ, যদিও ওই সময় তিনি ব্রিটেনের কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। টিউলিপ সিদ্দিক ছাড়াও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোন শেখ রেহানার বিরুদ্ধেও। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ট্রাম্প প্রেসিডেন্ট হলেও আদতে ক্ষমতা থাকবে ইলন মাস্কের হাতে, মার্কিন মহলে ওঠা এমন গুঞ্জন উড়িয়ে দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল, মাদক বিরোধী প্রচারণার ঘোষণা সহ করছেন দেশ সংস্কারের নানা পরিকল্পনা। এদিকে ট্রাম্পের পানামা খাল পুনর্দখলের হুমকির জবাব দিয়েছেন পানামার প্রেসিডেন্ট। বলেছেন পানামা খাল ও তার আশপাশের প্রতিটি ইঞ্চি পানামা রাষ্ট্রের অন্তর্গত। নির্বাচনের জয়ের পর থেকেই একের পর এক বক্তব্য এবং বিতর্কিতদের মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের বাজেট বিল পাশে ধনকুবের ইলন মাস্কের সম্পৃক্ততা নিয়ে চলছে সমালোচনা। বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে প্রেসিডেন্টের গদিতে ট্রাম্প বসলেও আদতে এই নিয়ন্ত্রণ থাকছে মাস্কের কাছেই। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ইলন মাস্কের সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ইলন মাস্কের প্রেসিডেন্সি পাওয়ার গুঞ্জন শুধুমাত্র বিরোধী দলের রটনা ছাড়া আর কিছুই নয়। এদিকে ক্ষমতা হাতে পাওয়ার আগেই বিভিন্ন মার্কিন নীতি সংস্কারে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। উত্তর আমেরিকার সর্বোচ্চ পাহাড়ের নাম পরিবর্তন থেকে শুরু করে মাদক বিরোধী প্রচারণা শুরুর ঘোষণা, সবকিছু মিলে ট্রাম্পের আসন্ন শাসনামল যে ঘটনাবহুল হতে চলেছে তা সহজেই আন্দাজ করা যায়। এর মধ্যে ট্রাম্পের অভিবাসন নীতির অংশ হিসেবে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার আইন বাতিল নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনকি সুপ্রিম কোর্টে মামলা গড়ালেও সেখানে লড়াইয়ের প্রস্তুতি চলছে বলে জানান তারা। ট্রাম্পের আলোচিত পদক্ষেপের তালিকায় যুক্ত হয়েছে পানামা খাল পুনর্দখলের হুমকিও। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই খালটির শুল্ক কমানো না হলে তা যুক্তরাষ্ট্র পুনরায় দখল করবে বলে হুমকি দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তবে এই হুমকির কড়া জবাব দিয়েছেন পানামার প্রেসিডেন্ট। এক বিবৃতিতে বলেছেন, পানামা খাল ও তার আশেপাশের এলাকার প্রতি বর্গ কিলোমিটার এলাকার উপর শুধুমাত্র পানামারই অধিকার রয়েছে। পানামা খাল ব্যবহারের জন্য নির্ধারিত ফি যথাযথ বলেও দাবি করেছেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রকে যুদ্ধ আসক্ত দেশ বলে কটাক্ষ করেছে চীন। মার্কিন প্রতিরক্ষা বিভাগ চীনের প্রতিরক্ষা নীতিকে বিকৃত করে বিশ্বের সামনে উপস্থাপন করছে বলেও অভিযোগ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বৈশ্বিক নিরাপত্তার জন্য ওয়াশিংটন সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে বলে জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাইপেকে ওয়াশিংটনের বিপুল পরিমাণ সামরিক অস্ত্র সহায়তার ঘোষণা এক চীন নীতির লঙ্ঘন বলেও অভিযোগ বেইজিংয়ের। তাইওয়ান
তাইওয়ানের সার্বভৌমত্ব ইস্যুতে যুক্তরাষ্ট্র চীন উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সবশেষ তাইওয়ানকে বাইডেন প্রশাসনের $57 কোটি সামরিক সহায়তার অনুমোদন এই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। এই নিয়ে ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেছে বেইজিং। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যাং জিয়াওগাং বলেন, চীনের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষা বিভাগের বিরুদ্ধে চীনের সামরিক শক্তি ও প্রতিরক্ষা নীতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ করেন তিনি। সম্প্রতি পেন্টাগন চীনের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে 182 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বেইজিংয়ের সামরিক বাজেট, দুর্নীতি, পররাষ্ট্রনীতি নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। এসব কার্যকলাপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কেবল নিজের সামরিক সক্ষমতা উন্নয়নের অজুহাত খুঁজছে বলে অভিযোগ চীনের। জিয়াওগাং বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নে বিশ্বাসী এবং পরাশক্তি হিসেবে আন্তর্জাতিক দায়িত্ব পালন করে থাকে। অন্যদিকে যুক্তরাষ্ট্র একতরফা আধিপত্য বজায় রাখতে সামরিক শক্তির ব্যবহারের পাশাপাশি বিভিন্ন দেশে দেশে সরকার পতনের বিপ্লব উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ইরাক, আফগানিস্তান ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কারণে হাজার হাজার বেসামরিক নাগরিক মারা গেছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন পারমাণবিক আগ্রাসন নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, চীন পারমাণবিক অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক নীতি মেনে চললেও যুক্তরাষ্ট্র তা মেনে চলছে না। অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের অকাশ সাবমেরিন চুক্তি আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি স্থিতিশীলতাকে ব্যাহত করছে বলেও অভিযোগ করেন তিনি। মালিহা সুরবার্দি, সময় সংবাদ। সিরিয়ায় সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন দেশটির বর্তমান নেতা আহমেদ আল শারা। বিদ্রোহী যোদ্ধারা দেশটির সেনাবাহিনীতে যোগ দেবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে সিরিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্ক। আর আসাদ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত আছে বলে অভিযোগ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। রোববার রাজধানী দামেস্কে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে স্বাগত জানান সিরিয়ার ডিফ্যাক্টো নেতা আহমেদ আল শারা। দুই নেতা নানা ইস্যুতে বৈঠকও করেন। পরে সংবাদ সম্মেলনে আহমেদ আল শারা ওরফে আবু মোহাম্মদ জোলানি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেন। একই সঙ্গে কুর্দি বিদ্রোহীদের কাছে থাকা অস্ত্রসহ সিরিয়ার সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি। দেশটিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে শারা আরও বলেন, আগামীতে সেনাবাহিনীতে যোগ দেবে বিদ্রোহী যোদ্ধারা। সংবাদ সম্মেলনে সিরিয়ার উপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়াকে পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এ সময় কুর্দি বিদ্রোহীদের সতর্ক করে বলেন, আগামী সিরিয়াতে ঠাঁই হবে না গোষ্ঠীটির। এদিকে সিরিয়ায় আসাদ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হাত আছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সিরিয়ার তরুণ ও যুবকরা নতুন সরকারকে প্রতিহত করবে বলেও মনে করেন তিনি। এর মধ্যে সিরিয়ায় গেল 14 বছরে আসাদ সরকারের শাসনামলে হওয়া অপরাধের তদন্তে দেশটির নতুন প্রশাসনের সঙ্গে কাজ করছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। তারা কারাগার, গণকবর পরিদর্শন সহ বিভিন্ন তথ্যপত্র খতিয়ে দেখবে। রাহানুল রানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউরোপীয় ইউনিয়নের কঠোর শ্রম আইনের বিরোধিতা কাতারের। ইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি বাস্তবায়ন হলে নজির সৃষ্টি হবে মত বিশেষজ্ঞদের। রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলার জেরে ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হামলার জন্য কিয়েভকে অনুতপ্ত হতে হবে বলেও জানান তিনি। এদিকে ইউক্রেনের ন্যাটোর সদস্য পদ পাওয়া সম্ভব বলে আশা ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হামলার জন্য কিয়েভকে অনুতপ্ত হতে হবে বলেও জানান পুতিন। এদিকে রুশ সেনাদের হাতে আটক ইউক্রেনের অনেক যুদ্ধবন্দীকে হত্যা করা হচ্ছে বলে খবর প্রকাশ হয়েছে। এক প্রতিবেদনে দাবি করা হয় 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের অন্তত 147 যুদ্ধবন্দীকে হত্যা করেছে রুশ বাহিনী। এর মধ্যে চলতি বছরই হত্যা করা হয়েছে 127 জনকে। প্রতিবেদনের তথ্যানুযায়ী চলতি বছরের অক্টোবরে কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের 9 বন্দীকে রুশ সেনারা গুলি করে হত্যা করেন।
এর মধ্যেই ইউক্রেনের ন্যাটোর সদস্য পদ পাওয়া নিয়ে আশার আলো দেখছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার কূটনীতিকদের নিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইউক্রেনকে ন্যাটোর আমন্ত্রণ জানানো ও সদস্য করা হবে রাজনৈতিক সিদ্ধান্ত। মিত্রদের জানা উচিত ইউক্রেন জোটটির জন্য কি করতে পারে বলেও জানান জেলেনস্কি। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি অভিযানের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানো এবং বিভিন্ন দেশে অভিবাসী বিরোধী মনোভাবের কারণে ইউরোপ জুড়ে বাড়ছে মুসলিম বিদ্বেষ। ইউর ইসলাম বিদ্বেষ নিয়ে প্রকাশিত এক রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। এতে বলা হয়, উপত্যকাটিতে ইসরায়েলি হামলার পর ফরাসি প্রেসিডেন্টের তেল আবিবের সমর্থনে নানা বিবৃতি ফ্রান্সে মুসলিম বিদ্বেষ বাড়িয়েছে। এছাড়া সুইজারল্যান্ডে অভিবাসী বিরোধী মনোভাব সরাসরি মানুষকে ইসলাম বিদ্বেষী করে তুলছে। রিপোর্টে ইউরোপীয় দেশগুলোর সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। 2023 সালে ইউরোপের মুসলিম বিদ্বেষ নিয়ে শনিবার এক রিপোর্ট প্রকাশ করা হয়। এতে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। রিপোর্টে বলা হয়, গাজায় ইসরায়েলি অভিযানের বিষয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো, বিভিন্ন দেশে অভিবাসী বিরোধী মনোভাবের কারণে ইউরোপ জুড়ে বাড়ছে মুসলিম বিদ্বেষ। ইউরোপের 28টি দেশের সাধারণ মানুষের মুসলিম বিরোধী মনোভাব বিশ্লেষণ করে রিপোর্টটি প্রস্তুত করেছেন তুরস্ক ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপক। এতে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলার পর ফরাসি প্রেসিডেন্টের তেল আবিবের প্রতি সমর্থন দিয়ে নানা বিবৃতি দেওয়ার কারণে ফ্রান্সে মুসলিম বিদ্বেষ বেড়েছে। দেশটির সরকার স্কুলে হিজাব নিষিদ্ধের কারণে মুসলিম শিক্ষার্থী ও তাদের পরিবারে উদ্বেগ দেখা দিয়েছে। এমন পদক্ষেপকে ম্যাখো প্রশাসনের মুসলিম বিরোধী মনোভাবকে প্রাতিষ্ঠানিকীকরণ বলে উল্লেখ করা হয় রিপোর্টে। রিপোর্টে আরও বলা হয়, সুইজারল্যান্ডে অভিবাসী বিরোধী মনোভাব সরাসরি মানুষকে ইসলাম বিদ্বেষী করে তুলছে। এছাড়া বসনিয়া হার্জেগোভিনায় সার্বিয়ার নাগরিকদের মধ্যে মুসলিম বিরোধী মনোভাব বাড়ছে। কয়েকটি মসজিদ বন্ধ করে দেয়া এবং মসজিদের জন্য বরাদ্দ দেয়া জায়গায় হোটেল নির্মাণের মাধ্যমে দেশটির নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য মুছে ফেলা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রিপোর্টে বলা হয়, 2023 সালে 1058টি ইসলাম বিদ্বেষের ঘটনা ঘটেছে, যার মধ্যে 876টি জাতিগত বৈষম্য ও 62 বার মুসলিম বিরোধী হামলার ঘটনাও আছে। ইউরোপের দেশগুলোর সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দেওয়া হয়েছে প্রতিবেদনটিতে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। জানাবো বিএনপির সমাবেশের খবর। ঠাকুরগাঁও শিবগঞ্জ কলেজ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহীন, জেলা ঠাকুরগাঁওয়ে বিশাল জনসভায় যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এবং আমার পিছনে যদি আপনি দেখাতে চাই যে হাজার হাজার মানুষ এই শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত হয়েছেন এবং তারা তার নেতার বক্তব্য শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই দুপুর থেকে। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর কিছুক্ষণ আগে মঞ্চে উপস্থিত হয়েছেন এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং এই এলাকার মানুষের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, সেই অপেক্ষায় তারা রয়েছেন। দীর্ঘদিন পর এমন একটি আয়োজনে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ঠাকুরগাঁয়ে এবং ঠাকুরগাঁও জেলার যে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আপনাদের মানুষের উপস্থিতি বলে দিচ্ছে যে আজকে তাদের মধ্যে কি ধরনের উচ্ছ্বাস এবং উদ্দীপনা বিরাজ করছে। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ এখানকার স্থানীয় নেতৃবৃন্দ বিএনপি তারা কিন্তু এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন, তারা বক্তব্য রাখছেন। তারা বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনার পাশাপাশি তাদের ষড়যন্ত্রের বিষয়গুলো কিন্তু উঠিয়ে আনছেন এবং আগামীতে ষড়যন্ত্র এবং সংকট মোকাবেলায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন নেতাকর্মীরা। এবং একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরও এই ধরনের বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে এই মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সাধারণ মানুষ এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীদের উপস্থিতিতে। সেই ক্ষেত্রে এখানকার যদি বলা যায় যে আজকের এই সমাবেশটি মূলত বিএনপির জনসভা হলেও আগামী নির্বাচনের একটি প্রস্তুতি সভা হিসেবেও কিন্তু ধরা হচ্ছে। এখানকার নেতাকর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ তারা কিন্তু সেই ধরনের বক্তব্য কিন্তু রাখছেন এবং বলছেন যে বিএনপি ঘোষিত যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে 31 দফা প্রস্তাবনা দেওয়া হচ্ছে সেটিও তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই সমাবেশে মানুষের মধ্যে সেই বার্তা পৌঁছে দেওয়া হবে এবং আগামী নির্বাচন যার অধীনে হোক না কেন সেই নির্বাচনে বিএনপির একটি প্রস্তুতি সভা হিসেবে জনসভা হিসেবেও দেখছেন এখানকার স্থানীয় বিএনপি এবং সাধারণ মানুষ। এবং বিএনপির হাতকে শক্তিশালী করতে এমনকি জনগণের দল হিসেবে বিএনপিকে
জনগণের দল হিসেবে বিএনপিকে সমর্থন দেওয়ার জন্য নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতাকর্মীরা সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, তারা সেই বক্তব্য বলছেন। এখানে যদি বলা যায় যে আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে আজকের সমাবেশের সমাপ্তি ঘটবে। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের বিএনপি আয়োজিত জনসভার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বড়দিন সামনে রেখে দক্ষিণ কোরিয়ায় বর্ণিল আলোকসজ্জা, বিদেশি পর্যটকের ভিড়, উৎসবে মেতেছে শিশু কিশোর সহ সবাই। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে কাতার। রোববার ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে শ্রমিকদের জোর করে কাজ করানো নিয়ে ইউর কঠোর আইনের বিষয়ে প্রশ্ন উঠলে এ কথা বলেন দেশটির জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি। কাতারের এই হুমকি বাস্তবায়ন হলে তা জ্বালানি সরবরাহকারী দেশগুলোর জন্য একটি নজির সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউরোপীয় ইউনিয়নের কঠোর শ্রম আইনের বিরুদ্ধে এবার দৃঢ় গলায় অসন্তোষ ব্যক্ত করেছেন কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি। রোববার ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছেন তিনি। বলেন, শ্রমিকদের জোর করে কাজ করানো ও পরিবেশগত ক্ষতি মোকাবিলায় প্রণীত নতুন আইন প্রয়োগ করা হলে এমন পদক্ষেপ নেবে দেশটি। চলতি বছর ইউরোপীয় ইউনিয়নে কর্পোরেট সাস্টেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাশ হয়। এই আইন অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে শ্রম আইনের লঙ্ঘন করলে তাদের গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা, যা হবে প্রতিষ্ঠানটির বার্ষিক লাভের 5%। তবে এই আইনের ঘোর বিরোধিতা করছে কাতার। তাদের মতে দেশটির জ্বালানির 5% জরিমানা দেয়া মানে কাতারের রাজস্ব থেকে 5% চলে যাওয়া, আর এত বড় অঙ্কের অর্থ হারাতে রাজি নন তারা। কাতার প্রশাসনের মতে ইইউ এর উচিত এই পর্যালোচনা করা। বিশ্বের শীর্ষস্থানীয় তরল গ্যাস রপ্তানিকারক দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে কাতার। এ অবস্থায় কাতার যদি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তবে বিপাকে পড়বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এছাড়া অন্যান্য জ্বালানি রপ্তানিকারী দেশগুলোর জন্যও এটি নজির হয়ে থাকবে, যা ইইউ এর আরোপিত আইনকে হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আবারও জানাবো বিএনপির সমাবেশের খবর। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। এই জন্য আমরা বলি যে স্বাধীনতার ঘোষক জিয়া রহমান ঘোষণা দিয়েছিলেন। সেই জিয়া রহমান যখন দায়িত্ব নিলেন, সেই জিয়া রহমান দায়িত্ব নেওয়ার পরে তিনি দেশে ওই বহুদলীয় গণতন্ত্র ফিরে নিয়ে আসছিলেন। তার আগে শেখ মুজিব কিন্তু সব রাজনৈতিক দলকে বন্ধ করে দিয়েছে, নিষিদ্ধ। মাত্র একটা দল থাকবে, বাকশাল। এই আমার সামনে এরকম সাংবাদিক ভাইরা আছেন, তখন সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। তখন সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়ে মানুষের কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে তারা নষ্ট করে দিয়েছিল। বন্ধুগণ, ট্রেন যাচ্ছে, একটু শব্দ হচ্ছে, আমি একটু পরে কথা বলতেছি। অনেকদিন পরে ট্রেনের শব্দ শুনলাম। আপনারা শোনেন মাঝে মাঝে নাকি? এই এলাকার লোক ট্রেন যায় না, রুইয়া যায়, তারপরে আপনার পঞ্চগড় যায়, তাই না? আমরাও চাচ্ছি এখানে আরো ট্রেন চলুক, এই এলাকার মানুষ আরো ভালোভাবে যাতায়াত করার সুযোগ পাক, এটা আমরা চাই, তাই না? বন্ধুগণ, সেই স্বাধীনতা যখন পেলাম, সেটাও আপনার 1981 সালে এরশাদ সাহেব এটাকে জোর করে ক্ষমতা নিয়ে নিলেন, নিয়ে আবারও আমাদের অত্যাচার নির্যাতন শুরু করলেন। আমি কথাগুলো বলছি কারণ হচ্ছে কি, আমাদের ইতিহাসটা জানা দরকার, অতীতটা জানা দরকার। রাতারাতি কিছু হয়ে যায় নাই, দীর্ঘকাল, দীর্ঘ বছর ধরে আমরা এখানে লড়াই করেছি, সংগ্রাম করেছি। 50 বছর ধরে আমরা এই দেশে একটা গণতান্ত্রিক দেশ, শান্তির দেশ, ভালোবাসার দেশ, উন্নয়নের দেশ করার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। দুর্ভাগ্য আমাদের এই আওয়ামী লীগের হাতে যখন দ্বিতীয়বার ক্ষমতা আসলো 2008 সালে 9 সালে,
তারপর আবার শুরু হলো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে। রেল স্টেশনের ছাদ ধসে 15 জনের মৃত্যুর ঘটনায় উত্তাল সার্বিয়া। রোববার দেশের রাজধানী বেলগ্রেডে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। প্রেসিডেন্ট আলেকজান্ডার ও তার শাসক দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। গেল মাসে দেশটির একটি রেল স্টেশনের ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে। এরপর স্টেশনের ছাউনি তৈরি করা হলে তা আবার ভেঙে যায়। এতে আবারও একজনের মৃত্যু হয়, যে জন্য শাসক দলকে দায়ী করছেন সার্বিয়ার বাসিন্দারা। প্রতিবাদ কর্মসূচিতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে 15 মিনিট ফোনের আলো জ্বালিয়ে নীরবতা পালন করেন বিক্ষোভকারীরা। বড়দিন সামনে রেখে বর্ণিল আলোকসজ্জায় রঙিন দক্ষিণ কোরিয়া। ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজ তো আছেই, বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন বছরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক ভালোবাসা ও সুখ শান্তি, এমন প্রত্যাশা সবার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। আর কয়েকদিন পরেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এরপর 2025 সালকে বরণের পালা, উদযাপনের ক্ষণ গণনায় বিশ্ববাসী। বড়দিন উপলক্ষে জলমলে আলোকসজ্জা, বাহারি ক্রিসমাস ট্রি সহ নানা আয়োজনে সেজেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। উৎসবকে আরও রাঙাতে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরেছে দেশটি। ঝলমলে আলোয় সেজেছে বিভিন্ন প্রতিষ্ঠান, বিপণী বিতান ও বাসাবাড়ি। বড়দিনকে ঘিরে আলোকসজ্জা দেখতে ভিড় করছেন স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বী সহ বিভিন্ন দেশের পর্যটকরা। শহরের কেন্দ্রস্থলে বানানো হয়েছে থিম পার্ক। শিশুদের জন্য বিভিন্ন রাইড উপভোগের ব্যবস্থা করা হয়েছে। শিশু কিশোরদের পাশাপাশি উৎসবে মেতেছেন তরুণ তরুণীরাও। প্রিয় মুহূর্ত মুঠোফোনে ফ্রেমবন্দি করছেন অনেকেই। বড়দিন ঘিরে দোকানগুলোতে বিভিন্ন পণ্য মূল্য ছাড়ে চলছে কেনাকাটার ধুম। উপহার আদান প্রদান, পারিবারিক অনুষ্ঠান, বড়দিনের কার্ড বিনিময় সহ নানা আয়োজনে মেতে উঠেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। কাতারে হয়ে গেল পঞ্চমবারের মতো হট এয়ার বেলুন উৎসব। সারা বিশ্ব থেকে আনা 60টি বেলুন ওড়ানো হয় এবারের আয়োজনে। আকাশ জুড়ে রং বেরঙের হট এয়ার বেলুন উড়ে বেড়ানোর চমৎকার এই দৃশ্যটি কাতারের মেসাইদ শহরের। উপলক্ষ বিশেষ একটি উৎসবকে ঘিরে। বাৎসরিক এই উৎসবটিতে আকাশে ওড়ানো হয় নানা রং ও আকারের বিশেষ এই বেলুন। উৎসব উপলক্ষে সারা বিশ্ব থেকে আনা হয় বৈচিত্র্যময় সব বেলুন। এবার পঞ্চমবারের মতো মেসাইদে এই উৎসবটি পালিত হলো। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়া এই আয়োজন চলে স্থানীয় সময় শনিবার পর্যন্ত। এবারের আয়োজনে সারা বিশ্ব থেকে আনা হয় 60টি বেলুন। চমৎকার এসব বেলুনের প্রদর্শনী উপভোগ করেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরাও। Balloons for me are very exciting. They're a fantastic way to see the world. It's a different form of aviation. It's a very good way of interacting with the local community and getting to meet new people, because with a balloon you never know where you're going to land. কাতারে আয়োজিত এই উৎসবটির পরিধি প্রতি বছরই বাড়ছে। আগের চেয়ে বৈচিত্র্য এসেছে বেলুনের ধরনেও। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগ। যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন ক্ষমতা নিলে তার আসল নিয়ন্ত্রণ থাকবে ইলন মাস্কের হাতে, এমন গুঞ্জন উড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। বিরোধীদের রটনা দাবি তার। এবং সিরিয়ায় সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে জানালেন বর্তমান নেতা আহমেদ আল শারা। দামেস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান তুরস্কের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।